নমস্কার। বাঙালির কলম চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছবির ভূত। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1908 সালের 19শে মে ঝাড়খণ্ডের দুমকা শহরে। তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন 40টি উপন্যাস ও 300 ছোট গল্প। তার রচিত পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসীমামি, প্রাগ ঐতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ছবির ভূত গল্পটি ইমদাদুল হক মিলন সম্পাদিত ছোটদের প্রিয় সায়েন্স ফিকশন বইটি থেকে নেওয়া হয়েছে। আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র এবং গল্পকথক নগেন ও পরাশর ডাক্তার। শুরু হচ্ছে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছবির ভূত। একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বস নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে চাকরকে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন তিনি। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন? অসুখ টসুখ নাকি? নগেন ধপ করে একটি চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে চুরি করে কিনা। এই রকম অতিক্রমে বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? গুরুতর যে কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দুহাতের আঙুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটাসোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে। মুখে হাসির চিহ্নটুকু নেই। চাউনি একটু উদ্ভ্রান্ত। কথা বলার ভঙ্গিও কেমন যেন খাপ ছাড়া হয়ে গেছে। নগেন তার মামার বাড়িতে থেকে কলেজে পড়ে। মাস 2 আগে নগেনের মামার শ্রাদ্ধে নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে ছেলেটাতে যাতে এরকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামার বাড়িতেই সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তার মধ্যে কোনোদিনই ছিল না। বড় লোক কৃপণ মামা যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবারও কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়িতেই পাঠাতো সে কথাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন। পড়ার খরচেরও জন্য দুশ্চিন্তা হওয়ার কারণ ছিল না নগেনের, কারণ শেষ সময় কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, ও ডাক্তার কাকা, একটা সত্যি করে কথা বলবেন? আমি আমি কি পাগল হয়ে গেছি? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়ে গেছে। পাগল হওয়া তো মুখের কথা রে বাবা। পাগল যে হয় অত সহজে সে টের পাবে না যে সে পাগল হয়ে গেছে। তবে দ্বিধা ভরে খানিকক্ষণ চুপ করে হঠাৎ নরেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা বলে কিছু আছে? প্রেতাত্মা মানে তো ভূত? না, নেই। নেই? নেই। তবে অনেকক্ষণ ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে নগেন নয়, তা তিনি জানতেন।
মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা কড়ি দিয়ে গেছে জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। বাইরে যেমনই ব্যবহার করে থাকুন, মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন। এই কথাটি জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধায় তার মন ভরে গেল। আর সেই সঙ্গে জাগলো এইরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ। শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল। শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো। হঠাৎ একসময় তার মনে হলো, সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে। এখন যদি সত্যি ভক্তি শ্রদ্ধা জেগে থাকে, লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি করবে, মনটা শান্তও হবে। রাত্রি তখন প্রায় 3টে বেজে গেছে। সকলে আলো নেভিয়ে শুয়ে পড়েছে। বাড়ি অন্ধকার। এত রাত্রে ঘুমোনোর বদলে মামার তৈলচিত্রে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করবার জন্য বিছানা ছেড়ে সে উঠেছিল। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করল। কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে। মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করবার পর সেটা ভালো করেই টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল। লাইব্রেরিটা নগেনের দাদামশায়ের আমলের। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো। ভিতরগুলি বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা এবং উপরে বহুকালের ছেঁড়া মাসিক পত্র আর নানা রকমের ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করা। টেবিলটা এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে। দেয়ালে 3টে বড় বড় তৈলচিত্র, সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটি সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো। তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে। কোনোটাতে ডিসেম্বর, কোনোটাতে চৈত্র মাসের 12 তারিখ লেখা কাগজের ফলক এখনও ঝুলছে। তৈলচিত্রের একটি নগেনের দাদামশায়ের, একটি দিদিমার এবং অপরটি তার মামার। দাদামশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে, আর মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি। কারোর ঘুম ভেঙে যাবার ভয় নগেন আলো জ্বালেনি, কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না। ছেলেবেলা থেকে এ বাড়ির আনাচে কানাচের সঙ্গে তার পরিচয়। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল। আবছা স্বরে বলল, আমায় আমায় ক্ষমা করো মামা। বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, বর্ণনার এখানে এসে নগেন শিউরে উঠে চুপ করে গেল। তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেছে, দু চোখ বিস্ফারিত। তারপর যেই যেই ছবিটা ছুঁয়েছি ডাক্তার কাকা, কি বলবো, কে যেন আমায় জোরে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিল। সমস্ত শরীরটা না ঝনঝন করে উঠলো। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে, আর আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল নগেন? নগেন মাথা নেড়ে বলল, ফিট? না, অস্মিনকালে আমার কোনোদিন ফিট হয়নি। আপনি কোথাও ভুল করছেন ডাক্তার কাকা, এ ফিট নয়। আসলে
আসলে মরলে তো মানুষ সব জানতে পারে, তাই মামাও জানতে পেরেছে যে টাকার লোভে আমি তাকে মিথ্যে ভক্তি দেখাতাম। তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন, বুঝলেন? সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। সমস্ত সকালটা নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। এই চিন্তাটাই কেবল তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোক গিয়েও তার মামার তার উপর এত ক্রোধ যে তিনি তার তৈলচিত্রটি পর্যন্ত তাকে স্পর্শ করতে দিলেন না। যাই হোক, নগেন একালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো। কে জানে রাতে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা। ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল। একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন, আবার দেখাবেন না কেন? এবারে কিছু ঘটল না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে। মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টন টন করছে, এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতে তার জ্ঞান হয়েছিল। কিন্তু এতে বড়জোর প্রমাণ হয় কি? রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক, লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। নিজের তৈলচিত্রের ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে? নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল, কিন্তু বেশিক্ষণ তার মনের শান্তি টিকল না। রাত্রের আলো নিভিয়ে বিছানায় শুয়ে হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো আর মামার এখন নেই। রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারবে না। কি সর্বনাশ! তবে তো রাত্রের আর একবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না। এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃৎকম্পন হতে লাগলো। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে? খানিক পরে নগেন আবার লাইব্রেরিতে গিয়ে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছা করছে, কিন্তু কি এক আদম আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে তার মামার তৈলচিত্রের দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামার দেয়ালে দাঁড়িয়ে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোঁফ, আর চোখে সেই দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল। কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না, কিন্তু সমস্ত শরীরটা হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগলো। তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে। তবু নগেন যেন বাঁচল। ভয়ের জন্য শরীর এরকম অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আর একটা কথা মনে এসেছে। কাল ঘর অন্ধকার ছিল, আজ আলো থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি এসে যায়। ইতস্তত না করেই সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণে ঠিক ওই প্রথম রাত্রের মতো মামা আমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন ডাক্তার কাকা। অজ্ঞান হয়ে গেছে নাকি? না, একেবারে অজ্ঞান হয়ে যায়নি। ওই ওই অবসাচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর থেকে আমি না ঠিক কেমন পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা। দিনরাত কেবল একই কথা ভাবি। রোজ কতবার যে ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব,
কিন্তু যেতে পারি না আর। কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে। পরাশর ডাক্তার খানিকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন, তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছো? কতবার দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, আবার আবার অন্ধকারেও ছুঁয়েছি। ঠিক ওই একই ব্যাপার ঘটে। তবে তবে দিনে বা রাত্রে আলো জেলে ছুঁলে কিছু কিন্তু হয় না। অন্ধকারে ছোঁয়া মাত্রই মামা না আমাকে ঠেলে ফেলে দেন। সমস্ত শরীর যেন যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যায়, আবার কোনোদিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল। আমি কি করবো ডাক্তার কাকা? এমন করে কদিন চলবে? মাঝে মাঝে আমি আত্মহত্যার কথা ভাবি। পরাশর ডাক্তার বললেন, আর আর দরকার হবে না, আমি সবকিছু ঠিক করে দেবো। আজ সকালে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। একটু থেমে আবার বললেন, ভূত বলে কিচ্ছু নেই নগেন। তবু মাঝরাতে অন্ধকারে লাইব্রেরির ঘরে পরাশর ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এ ঘরে বাড়ির লোক খুব কম আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের? তৈলচিত্রের ভূতের? ভূতে যে একেবারে বিশ্বাস করেন না তিনি, যার বাধ্যমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটি সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে। ছবির ভূতের সম্ভব কিংবা অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভূতের ভয় হতে পারে? তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করবার উপায় নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে সারা দিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা করতে পারেননি। একদিন নয়, একবার নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার। দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে, রাত্রে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটা কথা, রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে। প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে। মাঝরাতে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে। অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এ সমস্তর আর কি কোনো মানে হয়? হয়, নিশ্চয়ই হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথাটা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল। এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন। তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না। যা চোখে পড়ল তাতে পরাশর ডাক্তারের বুকটা ধড়াস করে উঠল। তৈলচিত্রের উপরে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জল জল করে তাকিয়ে আছে। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় 1.5 হাত। ঠিক সেই সময় নগেন ফিস ফিস করে বলল, আলোটা জ্বালাবো ডাক্তার কাকা? না। রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে। তাতে অন্ধকার কমেনি। মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটাকেই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র। নগেন আবার ফিসফিস করে বলল, একটা কথা না আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা। দাদামশাই আর দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল, কিন্তু
কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজেই শখ করে আঁকিয়েছিলেন। হয়তো সেই জন্যই। নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। ভয় পেয়ে গেছেন? পরাশর ডাক্তারকে স্বীকার করতে হলো, একটু ভয় তিনি নিজেও পেয়ে গেছেন। তার বৈজ্ঞানিক মন এতদিন পর একটা মস্ত সত্য আবিষ্কার করলো যে মানুষের মন চিরদিনই মানুষের মন। যুক্তিতর্ক, বিশ্বাস অবিশ্বাস এইসব দিয়ে মানুষ ভয়কে জয় করতে পারে না। দেহে আঘাত লাগলে যেমন বেদনা হবেই, তেমনি উপযুক্ত ভয়ের কারণ উপস্থিত হলে মানুষকে ভয় পেতেই হবে। যাই হোক, এতদিন যদি তিনি ভুল বিশ্বাস পোষণ করে এসে থাকেন আর ছবির ভূতের কল্যাণে সে ভুল তার ভেঙে যাবে, তাতে ক্ষতি কি? দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতেই জলজলের চোখ দুটির জ্যোতি যেন অনেক কমে গেল। হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেয়ালে। যত সাহস করে এগিয়ে এসে থাকুন, প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধা বোধ হচ্ছিল। পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেমে স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। অস্ফুষ্ট গোয়ানের আওয়াজ করে পিছন দিকে দু পা ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণে ভয়ে অদমিত নগেন আলোর সুইচ টিপে দিলেন। মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইলেন। তারপর চোখ মেলে মিনিট পাঁচেক এক দৃষ্টে তাকিয়ে রইলেন মামার রূপোর ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে। তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন, তুমি একটি অস্ত কর্থব নগেন। রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বেশি বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে, আর এই কথাটা বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে। আমি কি জানি, ওই 6 মাস আগে যেমন দেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখনো তেমন অবস্থাতেই আছে। ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসের শক লাগলো? তুমি তুমি কোন দেশি ছেলে? রূপার ফ্রেমটা দাদা মশায়ের ছবিতে ছিল। এই ছবি চুরি যাওয়ার ভয়ে মামা অনেক দিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন। মামা শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিতে বাঁধিয়েছিলেন। আলো দুটো লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ। হ্যাঁ, সে বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। তাই বলল এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেব কেন? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, কিন্তু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে দিতে আমায়। নগেন সংশয় ভরে বলল, কিন্তু ডাক্তার কাকা। পরাশর ডাক্তার রাগ করে বললেন, কিন্তু আবার কিন্তু কি এখনো বুঝতে পারছো না? দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুঁলে কিছু হয় না। ছবি মানে ছবির রূপার ফ্রেমটা নিচে কাঠ কিছু আছে যেটার দেয়ালের সঙ্গে কোনো যোগ নেই। নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো। তুমিও তখন তোমার মামার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে, আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সে সময় ছবি ছুঁলে কিছু হয় না। এই ঘরের আলোটা জ্বালালেও তাই হয়। মাঝরাতে বাড়ির সমস্ত আলো নিভে যায়, তখন ছবিটা ছুলে তার কোনো পথ খোলা না দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হাবার শরীরটাই বেছে নেয়। পরাশর ডাক্তার চুপ করে গেলেন। তার হঠাৎ মনে পড়ে গেছে, সুযোগ পেলে তার শরীরটা পথ হিসাবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করে না।
শেষ হলো আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছবির ভূত। গল্প পাঠে নাফিস, পরাশর ডাক্তার ও নগেনের ভূমিকায় তীর্থঙ্কর, গল্পের সূত্রধার আমি জান্নাতুন। আমাদের আজকের গল্পটি মন দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজের আইডি আপনাদের স্ক্রিনে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের এই দুটি জায়গায় ফলো করতে পারেন। আজ এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটি ভিডিওতে আরও একটি নতুন গল্প নিয়ে।